সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ মেহবুব হোসেন বাঁকুড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে পরবর্তী ক্লাসে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় পাঠ পরিচিতি, দ্বাদশ শ্রেণীর ইসলাম ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের বাংলায় কোম্পানি উপনিবেশিক শাসনকাল আলোচনা করা হবে। এর পূর্বে আমরা বাংলা কোম্পানি উপনিবেশিক শাসনকালের দু একটা ক্লাস আলোচনা করেছিলাম। আজকে একটু নতুন ক্লাস আলোচনা করব। তোমরা পাঠ্য বই বের করো এবং পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে তোমরা ক্লাসটি অনুধাবন করো। আজকের পাঠে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটি হলো খেলাফত ও অসহযোগ আন্দোলন, দ্বিজাতি তত্ত্ব কী, ব্রিটিশ শাসনের অবসান, পাকিস্তানের জন্ম। উপমহাদেশের এই গুরুত্বপূর্ণ কিছু ঘটনা যা আমাদের জানা খুব জরুরি। কিভাবে পাকিস্তান হলো, কিভাবে ভারত হলো, ভাগ হলো, খেলাফত আন্দোলন হলো, অসহযোগ আন্দোলন হলো। তো আমরা দ্বিজাতি তত্ত্ব কী এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করো এবং তোমাদের পাঠ্য বই দেখে তোমরা বিস্তারিত আলোচনা করো। আজকের আলোচনা থেকে আমরা যে জিনিস তিনটি শিখব তা হলো খেলাফত ও অসহযোগ আন্দোলন সম্পর্কে আমরা জানব, জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আমরা জানব, আর ভারত বিভক্তি ও পাকিস্তান সৃষ্টির পরিকল্পনা, কিভাবে ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়েছিল, ব্রিটিশ সরকার কিভাবে ভাগ করেছিল সেটার ইতিবৃত্ত আমরা এখন দেখব। আমরা প্রথমে খেলাফত আন্দোলন সম্পর্কে একটু দেখি। খেলাফত আন্দোলন কি, কেন হয়েছিল, এর ইতিহাস সম্পর্কে আমরা একটু আলোচনা করি। 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তুরস্ক ব্রিটেনের ঘোর শত্রু জার্মানির পক্ষে যোগদান করেছিল। যুদ্ধ শেষে তুর্কি সাম্রাজ্য খণ্ড খণ্ড করা হবে না এই মর্মে ব্রিটিশ সরকার ভারতীয় মুসলমানদের নিকট অঙ্গীকার করে যুদ্ধে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু দেখা গেল যে যুদ্ধ শেষে মিত্রশক্তি তুরস্ককে ছিন্ন বিচ্ছিন্ন করাটা সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে ভারতীয় মুসলমানদের কলিজায় আঘাত আনে। এমত অবস্থায় তুরস্কের অখণ্ডতা রক্ষা ও খিলাফত ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ভারতীয় মুসলমানগণ বাধ্য হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই আন্দোলনকে ভারতবর্ষের ইতিহাসে খেলাফত আন্দোলন বলা হয়। মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী দুই ভাই আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া আরও অনেকেই এই আন্দোলনের নেতৃত্ব দেন। খেলাফত আন্দোলন ছিল মূলত ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন না, মূলত ছিল এটা তুরস্কের খেলাফত টিকিয়ে রাখা, খেলাফতের শাসন ব্যবস্থা। কিন্তু যুদ্ধ শেষে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট কামাল আতাতুর্ক তিনি খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন। ইতিহাসে খেলাফত আন্দোলন বলা হয়। ব্রিটিশ ভারতের এই বড় ইতিহাস খেলাফত আন্দোলন। তোমরা লক্ষ্য করো খেলাফত আন্দোলনের নেতৃত্ব দানকারী যে সমস্ত নেতাদের ছবি তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে মাওলানা মোহাম্মদ আলী, তার ভাই আছে মাওলানা শওকত আলী, মাওলানা একে আজাদ অর্থাৎ আবুল কালাম আজাদ, ডক্টর এম এ আনসারি, হাকিম আজমল খান এবং হাসরাত মেহেদি। এরা সবাই এই খেলাফত আন্দোলনে যোগদান করেছিলেন। এই খেলাফত আন্দোলনের মহাত্মা গান্ধীরও সহযোগিতা অনুপ্রেরণা ছিল। খেলাফত আন্দোলন যখন ভারতবর্ষে চলছিল তখন মহাত্মা গান্ধী এই দেশে একটা আন্দোলন গড়ে তোলে, তার নাম অসহযোগ আন্দোলন। ব্রিটিশ খেদাও আন্দোলন, ভারত ছাড় আন্দোলন। তিনি এই আন্দোলনকে বেগবান করার জন্য অসহযোগ আন্দোলন করে তোলেন। এর অসহযোগ আন্দোলন করার পিছনের কারণ হলো 1914 সালে কুখ্যাত রাওলাট আইন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছিল। এই আইনে নিষ্ঠুর, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী বিধানসভা বাতিলের তাগিদে মোহনলাল করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ভারতবাসী এক আন্দোলন গড়ে তোলে। 1919 সালে এপ্রিল মাসে পাঞ্জাবের অমৃতসরে
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সামরিক আইন জারি করে ব্রিটিশ সরকার। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকার বিভিন্ন প্রতিশ্রুতি অসার, মিথ্যা, প্রতারণামূলক প্রমাণিত হওয়ায় এম.কে. গান্ধী প্রতিবাদ স্বরূপ প্রথমে সত্যগ্রহ নামে একটি অসহিংস আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন সূত্রপাত ঘটান। পরবর্তীতে অবস্থার পরিপ্রেক্ষিতে স্বরাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অহিংস আন্দোলন অসহযোগ আন্দোলনের রূপ নেয়। 1922 সালের 12 ফেব্রুয়ারি তারিখে অসহযোগ আন্দোলন আকস্মিক পরিসমাপ্তি ঘটে। আকস্মিক পরিসমাপ্তি ঘটানোর কারণ হচ্ছে, যখন খেলাফত আন্দোলন চলছিল তখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ অসহযোগ আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল। হঠাৎ করে এই আন্দোলনটি অহিংস আন্দোলন ছিল ঠিকই, কিন্তু পরবর্তীকালে কিছু ভারতীয় তারা একটা পুলিশ ফাঁড়ি আক্রমণ করে এবং সেখানে কিছু পুলিশকে তারা হত্যা করে। তো এই হত্যাকাণ্ডের ফলে যখন জঙ্গিবাদের আবির্ভাব ঘটেছিল, তখন মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনকে বন্ধ করে দেন। তোমরা ছবিটি লক্ষ্য করো, এই হচ্ছে সেই মোহনলাল করমচাঁদ গান্ধী, ভারতের জাতির পিতা, যার নেতৃত্বে ভারত স্বাধীন হয়েছিল এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন তিনি দীর্ঘদিন বিদেশে নির্বাসিত অবস্থায় দক্ষিণ আফ্রিকায় ছিলেন এবং পরবর্তীকালে তিনি আবার দেশে ফিরে আসেন। এরপর আমরা দ্বিজাতি তত্ত্বের বিষয়টা একটু আলোচনা করব। ভারত এবং পাকিস্তান সৃষ্টির পিছনে যে জিনিসটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল সে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তোমাদের পরীক্ষায় থাকে দ্বিজাতি তত্ত্ব কি, ব্যাখ্যা করো। আশা করি তোমরা এই বিষয়টি যদি লিখে নাও তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। পাশের ছবিটি দেখছো মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি মতবাদের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ভারতের মুসলমান সম্প্রদায় সংখ্যালঘু নয়, তারা একটি স্বতন্ত্র জাতি। জিন্নাহ প্রচার করেন যে হিন্দু মুসলমান দুটি আলাদা জাতি, তাদের আচার ব্যবহার, কৃষ্টি ও সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। তাই মুসলমানদের জন্য সম্পূর্ণ একটি পৃথক আবাসভূমির প্রয়োজন, রাষ্ট্র দরকার। জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত রাষ্ট্রের জন্ম হয়। তো এই দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে তোমাদের পরীক্ষায় থাকে দ্বিজাতি তত্ত্ব কী, দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে। আশা করি তোমরা এই অংশটুকু থেকে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইতিহাসটি অধ্যায় সেটা হলো ভারত বিভক্ত পাকিস্তান সৃষ্টির পরিকল্পনা। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন ঘোরতর চলছিল তখন সেই সময় ব্রিটিশ সরকার চিন্তা ভাবনা করেন ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এরই প্রেক্ষিতে 1947 সালে 20 ফেব্রুয়ারি তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করেন যে কিছুদিনের মধ্যে ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা অর্পণ করবেন। এমত অবস্থার প্রেক্ষিতে 1947 সালে মার্চ মাসে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী লর্ড ক্লিমেন্ট অ্যাটলি ভারতের স্বাধীনতার সমস্যা চূড়ান্ত নিষ্পত্তির জন্য দায়িত্ব দিয়ে লর্ড লুই মাউন্টব্যাটেনকে নতুন ভাইসরয় হিসাবে ভারতে পাঠান। লর্ড লুই মাউন্টব্যাটেন একটি শাসনতান্ত্রিক পরিকল্পনা রচনা করে তা ব্রিটিশ সরকারের কর্তৃক অনুমোদন করিয়ে নেন। লর্ড মাউন্টব্যাটেনের 3রা জুনের পরিকল্পনা 1947 সালের 2রা জুন লর্ড লুই মাউন্টব্যাটেন, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, জেপি কৃপালি, মোহাম্মদ আলী জিন্নাহ, রানা লিয়াকত আলী খান, আব্দুর রব নিস্তার ও বলদেব সিংকে এই 7 জন ভারতীয় নেতাকে নিয়ে এক বৈঠক করেন এবং তার শাসনতান্ত্রিক পরিকল্পনার বিষয়টি নিয়ে আলোচনা করেন। 3রা জুন পরিকল্পনাটি প্রকাশিত হলে জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ, বলদেব সিং এক বেতার ভাষণে আপোষমূলকভাবে এটি গ্রহণ করার ঘোষণা দেন। 4ঠা জুন লর্ড মাউন্টব্যাটেন সাংবাদিক সম্মেলনে জানান যে ব্রিটিশ সরকার 15 আগস্ট ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং 1947 সালে 3রা জুন ব্রিটিশ সরকার উক্ত পরিকল্পনাটি ঘোষিত হয় বলে একে 3রা জুনের পরিকল্পনা বলা হয়। ব্রিটিশ ভারতের ভাগের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিকল্পনাটা ছিল সেটা হল 3রা জুনের পরিকল্পনা। এই 3রা জুনের পরিকল্পনার ভিত্তিতে মূলত ব্রিটিশ ভারত ভাগ হয়েছিল। ছবি লক্ষ্য করি, 3রা জুন 1947 সালে লর্ড লুই মাউন্টব্যাটেন যে সমস্ত নেতাদেরকে নিয়ে বৈঠক করেছিলেন সেই বৈঠকের একটা দৃশ্য আমরা এখানে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই সমস্ত নেতৃবৃন্দের সাথে তিনি ভারত এবং পাকিস্তানের
সৃষ্টি এবং ব্রিটিশদের ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে তিনি এখানে আলোচনা করছেন। যে সমস্ত ভারতীয় নেতৃবৃন্দের কাছে লর্ড লুই মাউন্টব্যাটেন অন্যান্য ক্ষমতা হস্তান্তর করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলে তোমরা লক্ষ্য করো, এই নেতৃবৃন্দের উদ্দেশ্যেই মানে কৃতিত্বের কারণে নেতৃবৃন্দের কারণেই ভারত ও পাকিস্তান ভাগ হয়েছিল। লর্ড ক্লিমেন্টলি ব্রিটিশের প্রধানমন্ত্রী, লর্ড লুই মাউন্টব্যাটেন ব্রিটিশের ভাইসরয়, জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, সর্দার বল্লভভাই প্যাটেল এবং আব্দুর রহমান নিস্তার ও বলদেব সিং, এরাই মূলত ভারত বিভক্তির সময় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ভারত ভাগের পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন সেই লর্ড লুই মাউন্টব্যাটেন। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ইনি ব্রিটিশের ভাইসরয়, সর্বশেষ ভাইসরয়, এবং তারই হাত দিয়েই মূলত এই ভারত পাকিস্তানের মানচিত্র রচিত হয়েছে। সীমানা নির্ধারণ ও প্রশাসনিক দায়িত্ব গ্রহণ। ব্রিটিশ সরকার ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করার জন্য সীমানা নির্ধারণ করে এবং প্রশাসনিক দায়িত্ব গ্রহণের জন্য কিছু রাষ্ট্রীয় কর্মচারী নিয়োগ করেছিলেন, এবং তারা ব্রিটেন থেকে এসেছিলেন, অনেকে ভারতে ছিলেন। দুটি রাষ্ট্রের সীমানা নির্ধারণের জন্য স্যার সিরিল র্যাডক্লিফ নামক জনৈক ইংরেজ বিচারপতিকে চেয়ারম্যান নিযুক্ত করে একটি সীমানা কমিশন গঠন করেন। তিনি ভারত এবং পাকিস্তানের সীমানা নির্ধারণ করেছিলেন। উক্ত কমিশনার পাঞ্জাব, বাংলা ও আসামের সিলেট জেলার সীমানা নির্ধারণ করে দেন। নবসৃষ্ট পাকিস্তানের রাজধানী স্থাপিত হয় করাচিতে। 14 আগস্ট তারিখে করাচিতে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নবাবজাদা রানা লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এই উপলক্ষে করাচিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে নবগঠিত ভারত ইউনিয়নের রাজধানী করায় নয়াদিল্লিতে। ভারত ইউনিয়নের নতুন ডোমিনিয়নের গভর্নর জেনারেল ছিলেন লর্ড লুই মাউন্টব্যাটেন এবং শপথ গ্রহণ করেন। পণ্ডিত জওহরলাল নেহেরু এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। মূল ভূখণ্ডের, এখানে লক্ষ্য করো ওখানে যে মূল ভূখণ্ডের 82.50% পান ভারত এবং 17.50% পান পাকিস্তান। আর এভাবেই ভারত উপমহাদেশ ভাগ করা হয়। এখানে সীমানা নির্ধারণের যে বিষয়টি, এখানে একটা অমীমাংসিত অবস্থায় অনেক প্রদেশগুলো থেকে যায়। পরবর্তীকালে তার সুষ্ঠু সমাধান করার চেষ্টা করা হয়। তোমরা লক্ষ্য করো, ভারত ও পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল 1947 সালে। সে সময় যে মানচিত্রটি রচনা করা হয়েছিল, মানচিত্রটি তৈরি করা হয়, সেই মানচিত্রটি তোমরা দেখো। এখানে ভারত অংশ সাদা অংশ এবং পাকিস্তানের দুই পাশে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। মূল ভূখণ্ডের পাকিস্তান পেয়েছিল 17.5% আর ভারত পেয়েছিল 82.5%। একটা অমীমাংসিত এবং একটি একপেশে মানচিত্র তৈরি করা হয়। তো যাই হোক, এভাবে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছিল।